আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ ইতিমধ্যে করোনার যে একটি ব্যাপার, করোনা পরিস্থিতি, এটা অনেকটা আমরা মেনে নিতে হবে এবং মেনেই নিয়েছি ভিউয়ার্স। আমি একটু দেখে নিচ্ছি যে আমার আমার এখানে কেউ নেই, আমি একা একা কাজ করতেছি, তো মানে লাইভটা চলছে কিনা। ওকে ভিউয়ার্স, তো করোনা পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, অবস্থান করবে, বাবা মায়ের কথা শুনবে এবং আমাদের মনোহরদী অনলাইন স্কুলের সাথে থাকবে। পাশাপাশি এরকম অনেকগুলো অনলাইন স্কুল আছে, ওই স্কুলগুলো তো এরকম প্রতিদিন ক্লাস হয়ে থাকে। এই ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত দেখো, তাহলে তোমাদের যে চাহিদা, পড়াশোনার যে চাহিদা, সেটা আশা করি মিটে যাবে ভিউয়ার্স। তো আমরা আর কথা না বাড়িয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পাঠ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, বরাবরের মতোই মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে আমি আজকের যে পাঠটি নিচ্ছি ভিউয়ার্স, এটি বিশেষ করে নবম দশম শ্রেণীর যারা উচ্চতর গণিত বিষয়টি নিয়েছ, ওই উচ্চতর গণিত বিষয়ের মধ্যে অনেকগুলো বিশেষ বিশেষ উপপাদ্য আছে। এর মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটি উপপাদ্য 5, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। উপপাদ্য 5 হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো ভিউয়ার্স, তোমরা জানো অষ্টম শ্রেণীতে তোমরা যখন পড়েছিলে তখন ওখানে ছিল পিথাগোরাসের একটি উপপাদ্য, তারপরে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প একটি প্রমাণ ছিল। তাহলে উপপাদ্য কয়টি হইল? প্রথমটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি তোমরা জানো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যাই হোক, ওইগুলো আলোচনায় গেলে আমি এটা প্রমাণ করতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি হয়তো প্রমাণ করতে পারবো না। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আলোচনা বেশি না বাড়িয়ে আমি কাজে চলে যাই। তো যে কথাটি না বললেই নয়, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি কোত্থেকে আসছে, আমি গত ক্লাসে এবং এর আগের ক্লাসে উপপাদ্য 3 এবং 4 প্রমাণ করেছিলাম, উপস্থাপন করেছিলাম ভিউয়ার্স। উপপাদ্য 3 এবং 4 এই দুটি ছিল পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মোট 4টি। 4টির মধ্যে অষ্টম শ্রেণীতে তোমরা 2টি পড়েছ এবং আমি বিগত ক্লাসে উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 বুঝিয়েছি। ওইগুলো ছিল তোমার পিথাগোরাসের উপপাদ্য। তো এই পিথাগোরাসের উপপাদ্যের উপপাদ্য 3 এবং পিথাগোরাসের উপপাদ্য 3 এবং 4-এর সাহায্যে উপপাদ্য 5 প্রতিষ্ঠিত। এবং এটি কে প্রতিষ্ঠিত করেছেন? এটি প্রতিষ্ঠিত করেছেন অ্যাপোলোনিয়াস নামক একজন গণিতবিদ, গণিত বিজ্ঞানী, গণিতবিদ। উনি কি করেছেন? পিথাগোরাসের উপপাদ্য 3 এবং উপপাদ্য 4-এর সমন্বয়ে একটি গাণিতিক যুক্তির মাধ্যমে, জ্যামিতিক যুক্তির মাধ্যমে, গাণিতিক যুক্তির মাধ্যমে একটি উপপাদ্য তৈরি করেছেন, যে উপপাদ্যটি এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হিসাবেই চিনি। তো আমরা দেখি যে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাধারণ নির্বাচন, অর্থাৎ প্রশ্নে কি লেখা আছে ভিউয়ার্স, আমরা সাধারণ নির্বাচনে যাব। তোমরা আমার সাথে সাথে লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবে, কারণ যেহেতু তোমাদের উপপাদ্য 3 পড়া আছে এবং উপপাদ্য 4ও তোমাদের পড়া আছে। তো এই উপপাদ্যটি বুঝতে হলে উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 তোমাদের জানা থাকতে হবে, পড়া থাকতে হবে এবং ভালো করে বুঝে পড়তে হবে।
নচেত এই উপপাদ্যটি তোমরা আমি বুঝাইলেও বুঝতে ব্যর্থ হবে ভিউয়ার্স। আমি আরও কিছু ক্লাসে বলেছিলাম যে জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে, জ্যামিতির মধ্যে যে সকল উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো কিন্তু একটা উপপাদ্যের সাথে আরেকটি উপপাদ্যের কিন্তু একটা লিঙ্ক আছে। কারণ উপপাদ্য 2 প্রমাণ করতে গেলে 1 থেকে কিছু তথ্য নিতে হয়, উপপাদ্য 4 প্রমাণ করতে গেলে 2 থেকে তথ্য নিতে হয়, 3 থেকে তথ্য নিতে হয়। যাই হোক, আজকে আজকে আমরা যে উপপাদ্য 5 পড়ব, এই 5 কিন্তু আমি বলেই দিয়েছি যে পিথাগোরাসের উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 দুইটার সমন্বয়ে কিন্তু এটাকে প্রমাণ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু এর আগে ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা ওই দুইটা উপপাদ্য ইতিমধ্যে পড়ে ফেলেছো ভিউয়ার্স। তো আমরা মূল কাজে চলে যাই, আলোচনায় চলে যাই। সাধারণ নির্বাচন কি আছে? ত্রিভুজের যে কোনো 2 বাহুর, দেখো ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর, এখানে একটা কথা হবে উপর, কথাটা বাদ গেছে। তো ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের, যেহেতু 2 বাহুর কথা বলছে এই জন্য অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা সাথে সাথে কাজ করে ফেলি। মনে করি এবিসি একটি ত্রিভুজ, উভয় চিত্রে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, বিসি হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবিসি এই ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা। মধ্যমা মানে কি? এই যে বিসি বাহু আছে, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু। তাহলে এডি যদি আমরা যোগ করি, অর্থাৎ যে রেখাটি ত্রিভুজকে সমান 2 ভাগে বিভক্ত করবে, ওই রেখাটিকে বলা হয় ত্রিভুজের মধ্যমা রেখা। ঠিক আছে, যে মধ্যস্থতা করতেছে। যাই হোক, আমরা যদি এখানে বলছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, এই কথাটা আমরা শেষ করে নেই। তো ত্রিভুজ বলতে এ বি সি ত্রিভুজ, দ্বিতীয় চিত্র আছে এ বি সি ত্রিভুজ, এর যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো আমরা এ বি সি ত্রিভুজের এই যে এ বি স্কোয়ার হলো এক বাহু, একটি বাহু হচ্ছে এ বি, একটি বাহু এই এ বি নিলাম, আরেকটি বাহু নিলাম এসি। এই ত্রিভুজ থেকেও একটি বাহু নিলাম এ বি, আরেক বাহু নিলাম এসি ভিউয়ার্স। তো এই এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি বলছে? ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তো এ বি বাহুর উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার, আর এসি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। এই 2 ক্ষেত্রফলের সমষ্টি, এই যে এইটুকু আমরা লিখে ফেলেছি ভিউয়ার্স। এই যে সমষ্টি পর্যন্ত আমরা লিখে ফেলেছি। পরে কি বলছে আগে বুঝতে হবে সাধারণ নির্বাচনে কি বলছে, তারপরে কাজ ভিউয়ার্স। পরে কি বলছে? বাকি রইল তৃতীয় বাহু বিসি। এখানে লক্ষ্য করো ভিউয়ার্স, এই যে বিসি, এই বিসি বাহুর সমদ্বিখণ্ডক হইল মধ্যমা হচ্ছে এডি, এই বিসি বাহুর মধ্যমা হচ্ছে এডি। ফাইন, মধ্যমা মানে কি? এই তৃতীয় বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করে। মধ্যমা মানে তৃতীয় বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে এখানে যদি এডি হয় মধ্যমা, তাহলে কি হবে? বিডি সমান সমান ডিসি। এই চিত্রে কি হবে? যদি মধ্যমা হয় এডি, এডি যদি মধ্যমা হয় তাহলে কি হবে? বিডি সমান সমান ডিসি ভিউয়ার্স। এখন আমরা যাই
তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তৃতীয় বাহুর অর্ধেক হইল এই যে বিডি, এখানেও বিডি, এখানেও বিডি, সিডি লিখলেও হবে, সিডি লিখলেও হবে। তাহলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তৃতীয় বাহুর অর্ধেকের উপর যদি অর্ধেক যদি বিডি হয়, তাহলে বিডির উপর এই যে লেখছি বিডি স্কোয়ার, তৃতীয় বাহুর কি বলছে বিভার, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় বাহু ছিল বিসি, এর অর্ধেক ছিল বিডি, এখানেও তৃতীয় বাহু ছিল বিসি, অর্ধেক ছিল বিডি। তাহলে বিডির উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল কি হবে, বিডি স্কোয়ার। আর কি বলছে, তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আর কি বলছি ভিউয়ার্স, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার, অর্থাৎ এই যে বিসি বাহুকে যে বাহুটি সমদ্বিখণ্ডিত করেছে তার নাম কি, মধ্যমাটা কি, এডি। দেখো, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক অর্থাৎ বিসি বাহুকে যে সমদ্বিখণ্ডিত করেছে তার নাম কি, তার নাম হচ্ছে এডি। এই যে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা যেটা, তাহলে মধ্যমাটা কি হলো ভিউয়ার্স, এডি। এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো মধ্যমা এখানেও এডি, এই চিত্রেও মধ্যমা হচ্ছে এডি। তাহলে এডির উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল কি হবে, এডি স্কোয়ার। তাহলে এই যে তৃতীয় বাহুর অর্ধেক বিডি, বিডির উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হয় বিডি স্কোয়ার। আর মধ্যমা উভয় চিত্রে মধ্যমা এডির উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হয় এডি স্কোয়ার। এই দুই ক্ষেত্রফলের যোগফলের দ্বিগুণের সমান হবে এই যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভিউয়ার্স। এখন আমরা খুব সহজেই আমরা কিন্তু বুঝে ফেলছি যে কি করতে হবে। যে কোনো ত্রিভুজের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান কি হবে, তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক, অর্থাৎ তৃতীয় বাহুকে সমান দুই ভাগে ভাগ করলে সমদ্বিখণ্ডকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। দেখো, এডি হচ্ছে মধ্যমা, বিডি হচ্ছে সমদ্বিখণ্ডক উভয় চিত্রে। এখন লক্ষ্য করো ভিউয়ার্স, আমরা প্রমাণে যাই। প্রমাণ, আমি একটু শর্টকাট লিখতেছি, বইয়ের মধ্যে স্পষ্ট দেওয়া আছে। দেখো, উভয় চিত্রে ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি স্থূলকোণ। লক্ষ্য করে ভিউয়ার্স, আমি কি লিখছি, উভয় চিত্রে দেখো এই যে ত্রিভুজটা, আমি তীর চিহ্ন দিয়ে দিই, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, এই প্রথম ত্রিভুজের ডি কোণ হচ্ছে স্থূলকোণ, দ্বিতীয় ত্রিভুজের ডি কোণ স্থূলকোণ। মনে আছে ভিউয়ার্স তোমাদের উপপাদ্য 3-এ কি পড়াইছিলাম, স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উপপাদ্য 3-এ পড়াইছিলাম। তাহলে এই ডি কোণ যদি স্থূলকোণ হয়, তার বিপরীত বাহু এ এর উপরে বর্গক্ষেত্র অঙ্কন করলে কি হয়, এ বি স্কোয়ার সমান কি, সমান ছিল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ভিউয়ার্স লক্ষ্য করো, অপর দুই বাহু ছিল এডি স্কোয়ার প্লাস আরেক বাহু ছিল কি, বিডি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই অপর দুই বাহুর যে কোনো এক বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে এক বাহু যদি এডি হয়, এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। ঠিক আছে,
তারপরে উপপাদ্য 3 আর কি বলছিল আমি আবারও বলছি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে ওই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এবং ওই দুই বাহুর এক বাহু কি বিডি এবং অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ কি ডিই। এই বিডি এবং ডিই দিয়া আয়তক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এবং এই ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এইটা ছিল উপপাদ্য 3 প্রমাণ ছিল এটা। আমি আবারও বলছি, স্থূলকোণী ত্রিভুজ, এই যে ডি কোণ স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হইল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি, এবং ওই দুই বাহুর এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দিয়ে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ বেশি। বেশি মানে কি যোগ হবে, এটার সাথে এদের সাথে যোগ হবে, এইটুকুর সাথে এইটুকু যোগ হবে, তাহলে এটার সমান হচ্ছে আমাদের এই এবি স্কোয়ার। এটা উপপাদ্য 3 আমরা পড়িয়েছিলাম। আচ্ছা, আবার উপপাদ্য 4 কি পড়িয়েছিলাম গত ক্লাসে ভিউয়ার্স? লক্ষ্য করো, দ্বিতীয় চিত্রে যাই আমরা, মানে ডান পাশের এই অংশে যাই। ত্রিভুজ এডিসি থেকে কি পাই ভিউয়ার্স? দেখো, ত্রিভুজ এ ডিসি এ যদি এ ডি বি স্থূলকোণ হয়, তাহলে এ ডি সি কি হবে ভিউয়ার্স? সূক্ষ্মকোণ হবে। কোণ এ ডি সি একটি সূক্ষ্মকোণ। ফাইন। লক্ষ্য করো ভিউয়ার্স, উভয় চিত্রে, কারণ এটা ছিল স্থূলকোণ দিয়ে আমরা সমীকরণ 1 পেয়েছি। এখন এটি যদি স্থূলকোণ হয়, তাহলে এটি কি হবে ভিউয়ার্স? এটি হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে এই কোণটা কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কোন ত্রিভুজের কথা বলছি? এ ডি সি ত্রিভুজ। এখানে এ ডি সি ত্রিভুজ। লক্ষ্য করো, এই এ ডি সি ত্রিভুজের এই হচ্ছে লম্ব, অর্থাৎ এই যে এডি বাহুর লম্ব অভিক্ষেপ কিন্তু ডিই। আবার দেখো, এ ডি সি ত্রিভুজের এই এডি রেখার লম্ব অভিক্ষেপ কিন্তু এখানেও ডিই, কারণ এই হচ্ছে লম্ব, এটা হলো বাইরের অংশে, আর এই চিত্রে আছে এই লম্ব হচ্ছে ত্রিভুজের ভিতরের অংশে ভিউয়ার্স। কারণ লম্ব অভিক্ষেপটা আমাদের দরকার। উভয় ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই, এই ডিই হচ্ছে লম্ব অভিক্ষেপ। লেখাগুলো মুছে গেছে। ফাইন। তাহলে উপপাদ্য 4 থেকে আমরা কি শিখছিলাম ভিউয়ার্স? যে কোন একটি ত্রিভুজের একটি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এই যে এ ডি সি ত্রিভুজের এই ডি কোণটি হচ্ছে, এই যে এ ডি সি কোণটি হচ্ছে ভিউয়ার্স সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু। এই চিত্রে লক্ষ্য করি, এ ডি সি ত্রিভুজের এ ডি সি কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে উভয় ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এসি উভয় চিত্রে। তাহলে আমরা কি পড়ছিলাম উপপাদ্য 4-এ? সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বিপরীত বাহু যেহেতু এসি, ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। সমান কি হবে? এটা হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু নিচে আছে, তাহলে অপর দুই বাহু থাকে, একটা থাকে হলো এডি আর একটা থাকে ডিসি। এখানে লক্ষ্য করো, এই যে এডি আর হলো ডিসি, তো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার। তারপরে কি বলছে?
তারপরে বলছে অপর দুই বাহুর যে কোনো এক বাহু, তাহলে এডিসি ত্রিভুজের এসি বাহু নিয়ে নিয়েছি আমরা, আবার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারও লিখেছি, ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ারও লিখেছি। পরে এরপরে থাকে হইলো তোমার দুই বাহু, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। ওই দুই বাহুর যে কোনো এক বাহু নেই, সিডি বা ডিসি যাই নেই না কেন, ডিসি লিখি, এখানে যেহেতু ডিসি লিখছি, ডিসি এবং অপর বাহু থাকে হইলো এডি। এডি এর লম্ব অভিক্ষেপ কি? ডিই। এখানেও দেখো এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। তাহলে অপর বাহু ডিসি এবং তার লম্ব অভিক্ষেপ কি? ডিই। এই অপর বাহু এবং এক বাহু ডিসি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ দিয়ে অঙ্কিত যে আয়তক্ষেত্র হয়, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। এই দ্বিগুণের পরিমাণ কম, এটা পেয়েছিলাম উপপাদ্য 4 ভিউয়ার্স। তো এটাকে আমরা সমীকরণ 2 দিতে পারি। তো লক্ষ্য করো, গত ক্লাসে আমি বলেছিলাম যে উপপাদ্য 3, 4 দুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্য 3 এবং 4-এর সমন্বয়ে গঠিত বিদায় তোমরা অবশ্যই উপপাদ্য 3 এবং 4 ভালোভাবে জেনে নিবে, নচেত উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি তোমরা সহজে বুঝতে পারবে না ভিউয়ার্স। এখন আমরা কি করব? এখন যে কাজটি করব, সমীকরণ 1 ও 2 যোগ করব ভিউয়ার্স। আমরা এখন কি করব? সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। 1, 2 যোগ করলে কি হয়? সমীকরণ 1 ও 2 যোগ করি। যোগ করলে লক্ষ্য করো, এই পাশে আছে ab স্কয়ার, এই পাশে আছে ac স্কয়ার। তাহলে কি হয় ভিউয়ার্স? ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল, এখানে আছে কি ad স্কয়ার, এখানে আছে ad স্কয়ার। তাহলে দুইটা ad স্কয়ার আছে ভিউয়ার্স। আর এখানে আছে কি bd স্কয়ার যোগ, এখানে আছে ডিসি স্কয়ার যোগ 2bd ইন্টু ডিই বিয়োগ টুয়াইস ডিসি ইন্টু ডিই ভিউয়ার্স। তো তোমরা জানো যে উভয় চিত্রে বিডি আর ডিসি ছিল সমান। এই চিত্রে দেখো বিডি এবং ডিসি সমান ছিল ভিউয়ার্স। তাহলে আমরা যদি কি লিখতে পারি, আমাদের বাম পক্ষ কিন্তু হয়ে গেছে। বাম পক্ষে কি প্রমাণ করার কথা ছিল? ab স্কয়ার প্লাস ac স্কয়ার। এটা কিন্তু হয়ে গেছে, দেখো ভিউয়ার্স, ab স্কয়ার প্লাস ac স্কয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব? 2ad স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সিডির পরিবর্তে বিডি লেখা যায়, তাহলে এটাও লেখা যাবে বিডি স্কয়ার প্লাস 2বিডি ইন্টু ডিই মাইনাস 2 সিডি আর হচ্ছে ডিই একই কথা। দেখো ভিউয়ার্স, সিডি বিডি ইন্টু ডিই, এই যে ডিসি, দেখো ডিসি আর হলো বিডি একই কথা। তাহলে ডিসির পরিবর্তে আমরা কি লিখবো? বিডি লিখবো। আর এখানে আছে ডিই। আমরা কি করছি দেখো ভিউয়ার্স, চিত্র থেকে এই যে লিখছিলাম এই যে বিডি সমান সমান ডিসি, তাহলে বিডির পরিবর্তে ডিসি বসাই দিছি। এখানে লক্ষ্য করলে দেখো যে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে 2ad স্কয়ার আছে, এখানে বিডি স্কয়ার দুই জায়গায় আছে। আমি একটু এখানে চলে যাই ভিউয়ার্স, তোমরা হয়তো দেখতে কষ্ট হচ্ছে। দেখো ab স্কয়ার লিখে নিই, আমি বা দিয়ে লিখে নিই। কি প্রমাণ করতে হবে? বাম পক্ষ লিখি ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল, লক্ষ্য করে ad স্কয়ার ছিল দুইটা, 2ad স্কয়ার প্লাস 2, এখানে কি আসছে? bd স্কয়ার, b
ডি স্কোয়ার ভিউয়ার্স। তো 2 কমন নিলে কি হবে? 2 কমন নিলে হয় 2 এর স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। কোথাও খুব চমৎকারভাবে হয়ে গেল আমাদের প্রমাণ। অতএব দিয়ে আমরা এখানে লিখতে পারি ভিউয়ার্স এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এত আমরা লিখে দিব প্রমাণিত ভিউয়ার্স। লক্ষ্য করো তো কি প্রমাণ করার কথা ছিল ভিউয়ার্স? এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো প্রমাণ হয়ে গেছে ভিউয়ার্স, প্রমাণ হয়ে গেছে, তোমরা এটা উঠায় নাও। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও এই চমৎকার ক্লাসটি উপভোগ করার জন্য। এটি নবম দশম শ্রেণীতে যারা উচ্চতর গণিত নিয়েছ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, এবং আমি খুব সহজ ভাষায় এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন। মানুষ মাত্রই ভুল হইতেই পারে। আর আমার ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা বিদ্যালয়ের স্টুডেন্টরা এখন কিন্তু অসহায়। আপনার একটি শেয়ারে 10 জন শিক্ষার্থীর 10টি মায়ের সন্তানের উপকার হতে পারে ভিউয়ার্স। তো এটা একটা টিপ দিলেই হয়ে যায়। তো এই কাজটি করে আমাদেরকে উৎসাহিত করুন, আরও ভালো ভালো কাজ যেন আমরা উপস্থাপন করতে পারি, আপনাদের সামনে হাজির হতে পারি ভালো ভালো কাজ নিয়ে। তো সবাইকে আমি একটা অনুরোধ করব, আমরা মনোহর দিয়ে অনলাইন স্কুলের পাশে থাকুন, আমাদের এই সুন্দর সুন্দর উপস্থাপনাগুলো বুক করুন, আপনার সন্তানের ভান্ডারকে সমৃদ্ধ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার শ্রেণী পাঠ এখানেই শেষ করছি ভিউয়ার্স। ধন্যবাদ।